আইসিএস লাইসেন্স বাতিল করা বন্ধ ডিরেগুলেট করা হয়েছে, নিক্স লাইসেন্স ডিরেগুলেট করা হয়েছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এই সেবাগুলোর প্রয়োজন ছিল। পৃথিবীর কোথাও এখন পর্যন্ত শুধু ভয়েস কলের জন্য আরেকটা লেয়ার ডেডিকেট করে দেওয়া, ডিসকন্টিনিউ করা হয়েছে যে চারটা, সবার মিলে কনসোর্টিয়ামের কথা বলছেন নাকি অনলি ফর আইসিএক্স? এক্স্যাক্টলি। কোথাও কোনো দেশ বলতে পারবে না বা কোনো স্টেক হোল্ডার বলতে পারবে না যে দিস পলিসি ফুললি ফুলফিলস মাই রিকোয়ারমেন্ট। আমাদের যে লাইসেন্সিং হায়ারার্কি ছিল, যতগুলো লেয়ার ছিল, তা ছিল একটা অপ্রয়োজনীয়। অপারেটরদের জন্য আগের চেয়ে অনেক বেশি লিবারাইজ করা। দর্শক শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ডিজিটাল লাইফের নতুন আরও একটি এপিসোডে। আমি আপনাদের সাথে আছি শুভ ইসলাম। দর্শক, ডিজিটাল লাইফের আমাদের আজকে আলোচনার বিষয় টেলিকম নীতিমালা সদ্য পাশ হয়েছে। এই বিষয়ে আমরা আলোচনা করব এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল আহমেদ, কমিশনার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস ডিভিশনস বিটিআরসি। এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আরও একজন বিজ্ঞ ব্যক্তি আছেন, মাহতাবউদ্দিন, খাত বিশ্লেষক। দর্শক, আমাদের আজকের আলোচনাটি শুরু করার পূর্বে আমরা এই টেলিকম পলিসির উপরে আরও একজন এক্সপার্টের একটা ভিডিও স্টেটমেন্ট দেখতে চাই, তারপর আমরা আজকের আলোচনাটি শুরু করব। চলুন দেখে আসি। প্রযুক্তিগত পরিবর্তনের সাথে সাথে দেশের সেবার যে প্রয়োজনীয়তা ছিল, তখন যে ধরনের উদ্দেশ্য করে তৈরি করা হয়েছিল, তার তুলনায় আজকের প্রেক্ষাপটে এই পরিবর্তনটা অত্যন্ত জরুরি ছিল এবং তার একটা বড় অংশ কিন্তু এই পলিসিতে রিফ্লেক্ট হয়েছে। যেমন প্রথম একটা জায়গায় যদি বলি যে আমাদের যে লাইসেন্সিং হায়ারার্কি ছিল, যতগুলো লেয়ার ছিল, তা ছিল একটা অপ্রয়োজনীয়। কাজেই এই লেয়ারটা কমিয়ে ফেলা জরুরি ছিল। এটা কোয়ালিটি অফ সার্ভিসের জন্য যেমন প্রয়োজন ছিল, তেমনি প্রয়োজন ছিল যে এর জন্য আসলে কস্টও আসলে বাড়ছিল। তো দুদিক থেকেই আসলে এই পরিবর্তনের ফলে একটা সুফল গ্রাহকরা পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয় জিনিস যেটা করা হয়েছে, সেটা অপারেটরদের জন্য আগের চেয়ে অনেক বেশি লিবারাইজ করা হয়েছে। অর্থাৎ অপারেটর আগের চেয়ে অনেক বেশি স্বাধীনতা পাবেন তাদের সেবা প্রদানে, এবং তারা পারস্পরিক কোলাবোরেশনের ক্ষেত্রেও অনেক বেশি উন্মুক্ত করা হয়েছে, যেটার কারণে তারা আগের চেয়ে বেটার সেবা দিতে পারবেন এবং কম খরচে এই সেবাটা দিতে পারবেন, এটাই প্রত্যাশিত। এবং এইগুলো কিন্তু এই পলিসির ভিতরে আছে। বিভিন্ন ক্ষেত্রের যে লাইসেন্স আগেগুলো ছিল, কিছু লাইসেন্স বাতিল করা হয়েছে, অর্থাৎ যেগুলো লাইসেন্স আর রিনিউ করা হবে না, তারা হয়তো অন্য লাইসেন্স যেতে পারেন বা পারেন না, সেটা তাদের পরিস্থিতির উপর নির্ভর করবে। কিন্তু কিছু কিছু লাইসেন্সের জন্য, যেমন আইসিএস লাইসেন্স বাতিল করা হয়, বন্ধ ডিরেগুলেট করা হয়েছে, নিক্স লাইসেন্স ডিরেগুলেট করা হয়েছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এই সেবাগুলোর প্রয়োজন ছিল এবং প্রয়োজন আছে এবং থাকবে। সেক্ষেত্রে আমি মনে করি যে পলিসিতে না আসলে পরেও গাইডলাইনের মাধ্যমে একটা ব্যবস্থা রাখা উচিত। কিছু জায়গায় যেটা করা হয়েছে, যেমন আইজিডব্লিউ, আইআইজি এই লাইসেন্সগুলোকে ডিসকন্টিনিউ করা হয়েছে। আইজি লাইসেন্স ডিসকন্টিনিউ করার কোনো বড় কোনো ইম্প্যাক্ট পড়বে না, কিন্তু আইজিডব্লিউ লাইসেন্স যারা ব্যবসা করছেন, আইজিডব্লিউর সেই সেবার কিন্তু প্রয়োজন পড়বে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়। তবে প্রথমত যে বিষয়টা হচ্ছে যে যে কোনো সার্ভিসের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার জায়গাটা একটু কমে গেল। ফলে বিশেষ কিছু সেবা পেতে গেলে এখন গ্রাহকদের কাছে অনেক ধরনের অনুমতি, অনেক ধরনের ব্যুরোক্রেটিক প্রসেস, অনেক ধরনের অপারেটরের মাধ্যমে যেতে হয়। এই অপারেটরের সংখ্যা কমে যাওয়া এবং এই বিষয়গুলো একটু লিবারাইজ করার ফলে ওই সেবাগুলোর ক্ষেত্রে গ্রাহকের সুবিধা পাবেন। দ্বিতীয়ত, কোয়ালিটি অফ সার্ভিস বেটার হওয়ার সুযোগ তৈরি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। সেটাতে গ্রাহকরা উপকৃত হবেন এবং সেই সঙ্গে লাইসেন্সিংয়ের লাইসেন্সিং কস্ট কত হবে বা এই ব্যাপারে কোনো মন্তব্য পলিসিতে নেই। যদি গাইডলাইনটা যদি একটু গ্রাহক বান্ধব করা হয়, তাহলে আসলে এর সেবার খরচের ক্ষেত্রেও একটা খরচ কমানোর ক্ষেত্রেও আসলে এই পলিসি একটা ভালো ভূমিকা রাখতে পারে। যে আমরা সুমন ভাইয়ের একটা স্টেটমেন্ট দেখছিলাম আমাদের এই টেলিকম পলিসি যেটি পাশ হয়েছে সেটির উপরে। প্রথমে আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই, বিশেষ করে আপনি তো একদম এটা স্ক্র্যাচ থেকে শুরু করে আপনার উপর দায়িত্ব ছিল এবং আপনি কাজ করেছেন। আপনার অভিজ্ঞতাটুকু একটু দুই লাইনে জানতে চাই, বিশেষ করে এই পলিসির উপরে। প্রথমত ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানার জন্য এবং শুভেচ্ছা আমার সহ-আলোচক মাধব ভাই, বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ টেলিকম সেক্টরের মানুষ এবং যারা দেখছেন দর্শকদের। আপনার প্রশ্ন উত্তরে বলি, প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সরকারকে। আমাদের এই যুগান্তকারী পলিসিটা গতকাল পাশ করেছেন এবং সাথে সাথে আরও ধন্যবাদ জানাতে চাই বিটিআরসি। আসলে বেসিক্যালি এই বিষয়টা নিয়ে অনেকদিন যাবতীয় কাজ করছিল, অনেক স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশন সহ যারা দেশি বিদেশি এক্সপার্টস আছেন, রিসার্চ বেসড মেথোডোলজি ফলো করেই দীর্ঘদিন যাবত এই কাজটা করে কিছু কিছু আমরা প্রস্তাব করেছিলাম। পলিসির দায়িত্ব সরকারের,
কিন্তু সেক্ষেত্রে বিটিআরসির বিভিন্ন প্রস্তাবনা সরকার নিয়েছে এবং পলিসিতে সেটা রিফ্লেক্টেড দেখতে পাচ্ছি। তার জন্য আসলে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই সরকারকে। তো আপনি শুরু করলেন যে ভিডিও ক্লিপটা দিয়ে, ওখানে কিন্তু আপনি খেয়াল করেছেন একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের যে দুটো বিষয় ছিল বাংলাদেশে, একটা হচ্ছে টেলিকম নেটওয়ার্কিং এবং লাইসেন্সিং। এবং খেয়াল করে দেবেন পলিসিটা কিন্তু সেটাই, টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং এবং লাইসেন্সিং 2025। তো বেসিক্যালি দুইটা বিষয় অ্যাড্রেস করা হচ্ছে এখানে। একটা হচ্ছে যে টপোলজির উপর ভিত্তি করে আমাদের পুরো ইনফ্রাস্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে বাংলাদেশে, নেটওয়ার্ক টপোলজি, যেটা অনেক পুরনো, এটা আসলে অনেক আগেই রিভিউ করার প্রয়োজন ছিল। দ্বিতীয় হচ্ছে সেটার উপর ভিত্তি করে যে অসংখ্য লাইসেন্স দেওয়া হয়েছে, যার ফলে আসলে প্রতিযোগিতা যেমন হচ্ছিল না এবং অপারেটরও কিন্তু অনেকের মধ্যে যথাযথভাবে ব্যবসাও করতে পারছিল না। সো দুটো বিষয়কে অ্যাড্রেস করেই এই পলিসিটা করা হয়েছে। তো আমার ধারণা এই পলিসি যে আমাদের সামনে থাকলো, তার প্রেক্ষাপটে যে গাইডলাইনগুলো তৈরি হবে পরবর্তীতে, তাতে করে নিশ্চিতভাবে সুফল পাবে। আমি এখন একটু বলি পরের স্তর হিসেবে। সো আমরা পলিসি পাশ হলো, নিশ্চিতভাবেই এখানে যে প্রস্তাব করা হয়েছে যে এখন অনেক স্তর বাদ দিয়ে 3টি স্তর, তো সেই 3 স্তরের মধ্যে অর্থাৎ আইসিএসপি আমরা বলছি যেটা ইন্টারন্যাশনাল কানেক্টিভিটির ক্ষেত্রে প্রযোজ্য হবে, এনআইসিএসপি বলছি যেটা ইনফ্রাস্ট্রাকচার মাঝখানে, আর এএনএস যেটা বলছি যারা প্রান্তিক পর্যায়ে গ্রাহকদের সেবাটা সরাসরি দেবে। আপনার কাছে আবারও আসবো, আমরা একই প্রশ্ন অথবা আপনার কাছেও, বিশেষ করে আপনি অ্যাজ এ খাত বিশ্লেষক হিসেবে যে পলিসিটা পাস হয়েছে, এই পলিসির উপরে আপনার একটা বিশ্লেষণ জানতে চাই। না, অল্প কথা যদি বলতে হয়, আমি বলবো এটা একটা যুগান্তকারী। আমরা 2010 সালে পলিসির পরে যে চেঞ্জগুলো আসছে, আমি মনে করি পুরো ইকোসিস্টেমের জন্য এটা ভালো একটা দিক নির্দেশনা। বাট হ্যাভিং সেড দ্যাট, সো ওভারঅল আমরা ডিটেলস ডিসকাশনে যাব, বাট আমি বলবো যে ওভারঅল এটা আমাদের ইউজারদের জন্য, আমাদের ইকোসিস্টেমটাকে যে বটলনেকগুলো আছে ডিবটলনেক করার জন্য এটা একটা সঠিক ডিরেকশন আমি বলবো। আমি এটা বলবো না যে 100% কারেক্ট, বিকজ আপনি যেটা দেখবেন পৃথিবীর কোথাও ইটস ভেরি কমপ্লেক্স। এই যে টেলিকম পলিসি তৈরি করে, এটা কিন্তু একটা কমপ্লেক্স একটা সাবজেক্ট। পৃথিবীর কোথাও কোনো দেশ বলতে পারবে না বা কোনো স্টেক হোল্ডার বলতে পারবে না যে দিস পলিসি ফুলফিলস মাই রিকোয়ারমেন্ট। এবার একটু জানতে চাই, একটু ডিপলি, একটু এক্সপ্লানেটরি একটা কোশ্চেন, যে আমরা দেখেছি পুরো এই পলিসিটার মধ্যে বেসিকলি 4টা সেক্টর ডিসকন্টিনিউ হচ্ছে, আইজিডব্লিউ, নিক্স এবং আইসিএক্স। এবং এই খাতগুলো থেকেই যখন আপনার রিফর্ম সংস্কার এই কার্যক্রমটা শুরু করেছিলেন, তখন কিন্তু আমরা একাধিকবার এই খাতের সাথে বসেছি, কথা বলেছি, আমরা আলোচনা করার সুযোগ পেয়েছিলাম এবং পরবর্তীতে সাংবাদিক কমিউনিটির সাথে আলোচনা করার পর এটা আবার বিটিআরসির সামনেও এটা তুলে ধরা হয়েছিল। সো এই যে পুরো প্রক্রিয়াটা আসলে আমরা দেখেছি এবং এই খাতগুলো থেকে কিন্তু অনেক ধরনের অবজেকশন ছিল, অনেক ধরনের প্রস্তাবনা ছিল। আসলে এই পলিসিতে এই খাতগুলো থেকে যেগুলো ডিসকন্টিনিউ হয়েছে, কতটুকু প্রতিফলিত হয়েছে বলে আপনি মনে করেন? মাথা ব্যাপার যেটা বলছিলেন, আসলে এই ধরনের পলিসির পরে যখন নতুন চেঞ্জগুলো হবে, নতুন এনভায়রনমেন্ট, খুব সঙ্গত কারণেই যারা বর্তমানে আছেন তারা খুঁজতে থাকেন আসলে ওনাদের অবস্থানটা কী। তো আপনি যেমনটা বললেন সরাসরি যে 4টা লাইসেন্সের ক্ষেত্রে আমরা সরাসরি ডিসকন্টিনিউ শব্দটাই ব্যবহার করা হয়েছে, এক্ষেত্রে খুবই ওনারা শঙ্কিত থাকবার এই কথা এবং আছে না। সেই প্রেক্ষাপটে আমরা যখন কনসালটেশনে যাই, বিশেষত আইসিএক্স, ওনাদের সাথে কিন্তু সব কিছুর পরেও আলাদা করে আমরা কথা বলেছি এবং ওনাদের কনসার্নগুলো আমরা শুনেছি। তো যে বিষয়টা হলো সেটা হলো যে ভ্যালু ক্রিয়েশনটা হচ্ছে আসল জায়গা। তো ভ্যালু ক্রিয়েশনের ক্ষেত্রে আসলে খুব যে ভ্যালু ক্রিয়েশন হচ্ছে তা না, কারণটা হচ্ছে এটাই যে যখন আমি ইন্টারকানেকশনস কথা বলছি, কোনো একটা ফর্মে রাখতে হবে, সে ধরনের কিন্তু একটা ইঙ্গিত পলিসির মধ্যে আছে। যখন আমরা গাইডলাইন করবো, নিশ্চিতভাবে তাদের জায়গাগুলো আমরা দেখার চেষ্টা করব। দ্বিতীয় কথাটা হচ্ছে, যখন আমরা বলি কিছুক্ষণ আগে, আমি বারবার করে রিপিট করছি, এটা পলিসিটা হচ্ছে নেটওয়ার্কিং এন্ড লাইসেন্সিং। খেয়াল করে রাখেন তো লাইসেন্সিং পার্টটাতে যদি আসি, বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যাটা কিন্তু হয়েছিল অনেক লাইসেন্সিং। ইভেন আইসিএক্সও যখন আমাদের সাথে কথা বলেছেন, ওনাদের কনসার্নটা অবশ্যই প্রকাশ করেছেন, আমরা শুনেছি। সাথে সাথে কিন্তু ওনারা এটাও বলতেন যে সবচেয়ে সমস্যা তৈরি হয়েছিল যখন 3-4টার বদলে অসংখ্য, প্রয়োজনের তুলনায় আসলে এক্সেসিভ লাইসেন্স লেয়ারটা আসে 26টার মতো লাইসেন্সিং দেওয়া হয়েছিল। সো ওনারা কিন্তু ওটা নিজেরাও ফিল করেন। তার মানে ওনাদের পরামর্শ ক্ষেত্রে যে কুড বি দেয়ার উইথ লিমিটেড নাম্বার। সো নাম্বারটার ক্ষেত্রে কিন্তু আমরা ওই যেটা আমি বললাম যে এক্ষেত্রেও কিন্তু একটা জায়গা রাখা হয়েছে, ইফ দে কুড কাম অ্যাজ এ কনসোর্টিয়াম, ওখানে কিন্তু অ্যাকোমোডেট করার সুযোগ আছে।
এটা কি শুধু এই ডিসকন্টিনিউ করা হয়েছে যে 4টা সবার মিলে কনসোর্টিয়ামের কথা বলছেন নাকি অনলি ফর আইসিএক্স? এক্স্যাক্টলি আইসিএক্স। অন্যদিকে যদি আমি বলি আইজিডব্লিউ, যারা ইন্টারন্যাশনাল ভয়েস কল আর একটা হচ্ছে আইআইজি, এক্ষেত্রে খেয়াল করে দেখেন, যেমন যদি প্রযুক্তির কথা বলছিলাম, আমি ঠিক জানি না পৃথিবীর কোথাও এখন পর্যন্ত শুধু ভয়েস কলের জন্য আরেকটা লেয়ার ডেডিকেট করে দেওয়া। এবং আমরা কি দেখলাম গত 15 বছরে পিওর টিডিএম থেকে কিন্তু অনেক আগে আইপির এগুলো শুরু হয়ে গেছে, এবং বিটিআরসি কিন্তু বিভিন্ন ইন্টারিম ডাইরেক্টিভসে এই সুবিধাগুলো ওনাদের দিচ্ছিলই। খেয়াল করে দেখেন যত অপারেটর এখানে অপারেট করে তারা কিন্তু সকল ইকুইপমেন্টস কিন্তু বাইরে থেকে ডলার দিয়ে কিনে আনতে হয়। সো এক্ষেত্রে ওনারা কোনো আসলে ফার্দার ভ্যালুয়েশন করছেন না। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারন্যাশনাল কল যদি স্পেসিফিক বলে পণ্য হিসেবে, তাহলে আজ থেকে 5-7 বছর আগে যতটুকু আসতো আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়া বলি বা অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের জন্য এটা কিন্তু ড্রাস্টিক্যালি কমে গেছে। এবং আমরা যদি নতুন জায়গাতেও যাই, আমি নিশ্চিত পণ্য হিসেবে ইন্টারন্যাশনাল কল সবসময় থাকবে, এবং সেটাকে ডিল করার জন্য যে আমরা আইসিএসপি যে লেয়ারটার কথা বলেছি সেখানে যারা থাকবেন সেই সুযোগ তৈরি হবে। সো আইআইজির ক্ষেত্রেও ডাটার অনুযায়ী আমি একই কথাই বলতে চাই। সো আইআইজি এবং আইজিডব্লিউ ওনারা কিন্তু যে কাজটা এখন এই লেয়ারে করতেন আইসিএসপি হিসেবে কিন্তু ওনারা সেক্ষেত্রে কাজটা করতে পারেন। তাদের হিউম্যান রিসোর্স বলি কিংবা ইকুইপমেন্ট বলি সকলগুলি কিন্তু তারা ব্যবহার করতে পারবেন। রিঅ্যারেঞ্জমেন্টটা দরকার। এক্স্যাক্টলি তারা যেই কনসার্নগুলো আসলে আলোচনা করছিলেন বা বিভিন্ন গণমাধ্যমে এসছে, তাদের ইনভেস্টমেন্ট, তাদের যে এক্সিস্টিং যে এমপ্লয়িরা আছে তারা কোথায় যাবে বা ইন ফিউচার আসলে তাদের বিজনেস কেসটা কোথায়, তারা কিন্তু এই বিষয়গুলো বারবার বিভিন্ন গণমাধ্যমে তুলে আনার চেষ্টা করছিলেন। এই জায়গাতে আপনাদের কোনো? হ্যাঁ, আমি আপনি যেটা বললাম দেখেন খেয়াল করে যদি আমি আইজিডব্লিউ স্পেসিফিকলি যাই, ওনারা কিন্তু ভয়েস কল ডিল করছেন। এই সময় এসে শুধুমাত্র ভয়েস কলের উপর ডিপেন্ডেন্ট করে বিজনেস ভেরি ডিফিকাল্ট। ওনাদের একটা দাবিও কিন্তু দীর্ঘদিনের ছিল, একটা কাজও হচ্ছিল ইন্টারন্যাশনাল এসএমএস। তো এই পলিসি যেহেতু অ্যাডাপ্টেড হলো এবং যে গাইডলাইন হবে সেই প্রেক্ষাপটে কিন্তু ওইটারও কিন্তু একটা দারুণ সুযোগ সৃষ্টি হবে, যেটা একটা বড় মার্কেট আছে। সো শুধুমাত্র ভয়েস এবং এসএমএস এর যে মার্কেটটা ইন্টারন্যাশনালি আছে, শুধুমাত্র ওইটাও যদি কেউ ডিল করে তাহলে আমার মনে হয় ব্যবসার সুযোগটা আরও বাড়বে এবং দারুণ সম্ভাবনা রয়েছে। আমি একটু পরে হয়তো ব্যাখ্যা করবো যদি আপনি আসেন। ওকে, আমি আরেকবার আমি যে একটা পয়েন্ট এখানে অ্যাড করি, আসলে এখানে বিজনেস কেস আছে যেটা সুমন ভাই বললেন, ইকবাল ভাই বিভিন্নভাবে বললেন। ধরেন আইজিডব্লিউ কথা যদি বলি, আইসিএক্স এর কথা বলি, একটা সময় ছিল কিন্তু এমএনও গুলো এই পুরো সার্ভিসটা নিজেরাই করতো, রাইট? সো ওইটা একটা অপশন আছে। আমি যদি এমএনওদের পার্সপেক্টিভে দেখি, আরেকটা অপশন হচ্ছে এই যে যারা এখন আইজিডব্লিউ এই সার্ভিসটা তো লাগবে, আমি তো সার্ভিসটা তো ডিসকন্টিনিউ করতে পারবো না। আইদার এমএনও তাদের নিজস্ব ইকোসিস্টেমটি ডেভেলপ করতে হবে, অথবা যারা এক্সিস্টিং আইজিডব্লিউ আছে বা আইসিএক্স আছে ওদের থেকে সার্ভিসটা কিনে নেবে। এখন যেটা হবে, এখন একটা আর্মস লেন্থ বেসিসে এই নেগোসিয়েশনটা হবে। আগে যেটা হচ্ছে ডিকটেট করে দেওয়া হতো, আমাকে এই প্রাইস দিতে হবে, ওইটা দিতে হবে। এখন কিন্তু এখনও এক্সিস্টিং আইজিডব্লিউরা চাইলে 2027 সাল পর্যন্ত তাদের লাইসেন্সটা আছে, কিন্তু তারা কিন্তু এখনও এমএনওদের সাথে বা রেলিভেন্ট পার্টির সাথে বসে তারা কিন্তু নেগোশিয়েট করে তাদের বিজনেসটাকে কিন্তু কন্টিনিউ করতে পারে, ইভেন উইদাউট হ্যাভিং লাইসেন্স। ইকবাল ভাই আরও ভালো বলতে পারবে। সো এটা কিন্তু একটা সুযোগ রয়ে গেছে, এটা কিন্তু সুযোগ না, এবং আইসিএস এর ক্ষেত্রেও সেই সুযোগটা থাকছে। বাট নিক্সের ক্ষেত্রে ইট ইজ নট সো রিলেভেন্ট। আমি মনে করি নিক্স এমএনও ওদের অলরেডি সার্ভারগুলো আছে, আমার মনে হয় ক্যাশে সার্ভারগুলো, সো ওটা অত বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করবে না। বাট আইআইজির ক্ষেত্রে আমার মনে সাবমেরিন কেবল আছে, ওদের থেকে ডাইরেক্ট নেওয়া যেতে পারে, ওটার আমি কোনো রেলিভেন্স আমি দেখি না। বাট আমি মনে করি ইট ইজ নট অ্যাজ ব্যাড অ্যাজ যেভাবে পোর্ট্রে করা হচ্ছে। চাইলে এমএনওর সাথে নেগোশিয়েট করে কাজগুলো মানে ব্যবসাগুলো কন্টিনিউ করা যেতে পারে। ওকে, যে আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে প্রেক্ষাপটটা আসলো। বর্তমানটা যদি আমি কনসিডার করি, বর্তমান কিভাবে কাজ করে আইআইজি এবং আমাদের তার আগের স্তরে আছে আইটিসি কিংবা সাবমেরিন কেবল। সো খেয়াল করে দেখেন আইআইজি এবং আইটিসি এবং সাবমেরিন কেবল, আমি যদি একটা পাইপলাইন বলি, অর্থাৎ বাংলাদেশে এনিথিং কামিং ইন দ্যাট হ্যাজ টু কাম থ্রু দিস টু। সো আমি যদি একটা পাইপ হিসেবে চিন্তা করি, সো পাইপটা ভাড়া কিন্তু 10 টাকা ফর এক্সাম্পল, কিন্তু আপনি পাইপ দিয়ে তো এমনি এমনি কিছু আসবে না, আপনি তো পণ্যটা আসবে, পেলোড যদি বলি আমি, আইপি ট্রানজিট অন্যান্য কিছু যদি বলি, সো এটার মূল্যটা কিন্তু বেশি, ফর এক্সাম্পল 200 টাকা। না এই মুহূর্তে আইআইজিরা কিন্তু হাফ সার্কিট যে সুবিধাটা, সেটা কিন্তু তারাও সরাসরি বাইরে থেকে ক্যারিয়ার কন্ট্যাক্ট করে থ্রু দেম আনতে পারছে। অর্থাৎ আইটিসিকে সে দিচ্ছে বা আসামেন্ট কেবল দিচ্ছে শুধুমাত্র 10 টাকা ফর এক্সাম্পল, আর ওই পেলোডটা কিন্তু সে নিজেই নেগোশিয়েট করে আনতে পারছে 200 টাকা। সো মোট পণ্যের দামটা হচ্ছে কিন্তু 210 টাকা।
এখনও কিন্তু যে প্রস্তাবটা করা হয়েছে, বরং সেক্ষেত্রে সুযোগ থাকছে কিন্তু ওনারাও ওখানে অপারেট করতে, সরাসরি ক্যারিয়ার কন্ট্যাক্ট করতে, এবং এমএনওরাও যে এই কন্ট্যাক্টটা করতে পারবে। কিন্তু দেখেন ওনারা কিন্তু সরাসরি করতে পারে না, দ্যাট হ্যাজ টু কাম থ্রু আইসিএসপি। সো আইসিএসপির মধ্যে যখন এটা করবে তারা, তো তারা কিন্তু 10 টাকা ভাড়া দিল ফর এক্সাম্পল। এখন আমি ধারণা করি কেউ কস্ট বাড়াতে চায় না। সো প্রান্তিক পর্যায়ে যারা এই পেলোডটা আনবে, সে যদি নিজে 200 টাকা করে আর সে যদি আইসিএসপি থেকে নেয় 190 টাকা, তার মানে সে কোনো কারণ নাই যে সে বাইরের থেকে ক্যারিয়ার কন্ট্যাক্ট করে বিষয়টা আনবে। সো এই অ্যারেঞ্জমেন্টের ফলে যেটা দাঁড়াবে, মাহাত্মা ভাই যেটা বলছিলেন, যে ন্যাচারাল যে বিজনেস একটা ডায়নামিক্স থাকে, দ্যাট উইল ফ্লো। এবং এটি আসলে দরকার ছিল, নট রেগুলেটেড করে আপনি এটা করতে পারবেন ওটা করতে পারবেন না, আসলে এটা আসলে হয় না। ওকে, আপনার কাছে আবারও আসবে সেম টপিকে। মাতব ভাই, আপনার কাছে কি মনে হয় এই পলিসিটা আসলে এই এমএনওদের সেক্টরটা কি ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে? আমি বলবো ওভারঅল ডেফিনেটলি একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, কারণ ওদের যে টেক নিউট্রালিটির রিকোয়ারমেন্ট ছিল, ইউনিফিকেশনের রিকোয়ারমেন্ট ছিল, লাস্ট মাইলের রিকোয়ারমেন্ট ছিল, এই পলিসির আগে ডিডাব্লিউডিএম নিয়ে তাদের ইস্যু ছিল, অনেক বড় বড় ইস্যু কিন্তু রিজলভ করে দেওয়া হচ্ছে এমএনওর জন্য। ইভেন যেটা করা হচ্ছে, আমি বলবো যে পজিটিভগুলো আমি বলছি আগে, ইভেন যেরকম স্পেকট্রামের প্রাইস কমানোর জন্য একটা ফর্মুলা দিয়ে দেওয়া হচ্ছে, আপ টু 20% স্পেকট্রামের প্রাইস কমতে পারে তারা যদি সার্টেন কোয়ালিটি প্যারামিটার তারা ফলো করে বা ডেলিভার করতে পারে। সো ওগুলো আমার কাছে মনে হচ্ছে ওদেরকে ইনসেন্টিভাইজ করা হচ্ছে, যাদের যে মেইন ইস্যু ছিল স্পেকট্রাম প্রাইস ইজ হাই, ওখানে তারা 20% পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারে। সো আমার কাছে মনে হয় যদি আমি বলি ওভারঅল দ্যাটস ভেরি গুড। আমি বলবো এমএনও উইল বি একটা বেনিফিশিয়ারি, যে সুবিধাভোগী হবে তারা হবে। তারপর বলবো ওদের কাছ থেকে আমি যেটা আলাপ করে বুঝেছি বা পত্রিকা থেকে বুঝেছি, ওদের একটা বড় কনসার্ন হচ্ছে ইনভেস্টমেন্ট ক্যাপটা নিয়ে। অফকোর্স আমরা যদি ওপেন করতে চাই ইনভেস্টমেন্ট, আমাদের 100% দিলে আর সবচেয়ে ভালো হতো। বাট আমাদের সরকারের যদি একটা পলিসি থাকে যে না, আমি লোকালকেও রাখতে চাই, এবং এই যেটা 85%-এর মতো একটা কথা বলা হয়েছে, আমি যদি কারেন্ট কন্টেক্সটে চিন্তা করি, ইটস নট এ বিগ ডিল। 85% করার ফলে যে খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে ইকোসিস্টেমে, সেটা আমি মনে করি না। আরেকটা জায়গায় যেটা আছে, আমি ওদের ডিসকমফোর্ট আমি বুঝতে পারি, কোয়ালিটি প্যারামিটার দিয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি সরকারের পক্ষ থেকে কনজিউমারের পার্সপেক্টিভে চিন্তা করলে কিন্তু এটা হচ্ছে ভালো ইনিশিয়েটিভ। বাট প্র্যাকটিক্যালিটি পার্সপেক্টিভ যদি চিন্তা করি, আমি এমএনওদের পার্সপেক্টিভে, ওখানে যেগুলো স্পেসিফিক্যালি বলে দেওয়া হচ্ছে 2 বছরে ফাইবারাইজেশন করতে হবে 50%, 3 বছরে 80% করতে হবে, দিস আর গুড ডিরেকশন। কিন্তু প্র্যাকটিক্যালিটি পার্সপেক্টিভে এটা কিন্তু কতটা প্র্যাকটিক্যাল, এটা অ্যাসেসমেন্ট করার দরকার আছে। আমরা যদি পলিসিটা এইভাবে করতাম, আমরা এই ধরনের অ্যাচিভমেন্ট ফাইবারাইজেশন আমরা করব, ওইটাতে গাইডলাইনে গিয়ে যদি আমরা ওই 50% 80%-এর কথা আফটার প্রপার অ্যাসেসমেন্ট করতাম, তাহলে মনে এটা আরও ভালো হতো। সো এই আরেকটা যেটা বলবো, কিউএসএ ব্যাপারে একটা জায়গায় বলা ছিল, যেটা আমি পড়েছি, জেনারেটর বসাইতে হবে টু মেনটেন কিউএস, এটা জেনারেটর বসাইতে হবে। জেনারেটর বসানো কিন্তু খুব একটা এক্সপেন্সিভ একটা ব্যাপার। এখানে আমরা মোবাইল জেনারেটরের একটা ওয়ে আছে টু রিডিউস, মানে কিউএস মেনটেনও করা যায়, কষ্টও কমানো যায়। সো ওইসব ফ্লেক্সিবিলিটির কথা এখানে বলা নাই। বাট আমার ধারণা এই যে কয়েকটা ইস্যুর কথা বললাম, এক্সেপ্ট ফরেক্স ইনভেস্টমেন্ট, কিউএস, এই জিনিসগুলো আমরা যখন গাইডলাইনে যাব, তখন কিন্তু এগুলো ডিটেলসে যদি নিয়ে আসা হয়, তাহলে আমি মনে করব এমএনওর জন্য এটা একটা চমৎকার সুযোগ ক্রিয়েট করে দেওয়া হয়েছে। এবং আমি মনে করি তারা এই পলিসিটাকে স্বাগত জানাবে। সেম প্রশ্ন আপনার কাছে, এমএনওদের আসলে কি ইম্প্যাক্ট পড়বে? যেটা মাহাতাব ভাই বলছিলেন, আমি ওনাকে সমর্থন করি। আর উনি আরেকটা প্রসঙ্গ এনেছেন যে পলিসির মধ্যে কিছু কিছু পার্সেন্টেজ করে বলে দেওয়া হয়েছে, দ্যাট কুড বি ব্রট ইন গাইডলাইন। এটা যেমন সত্য, আবার এটাও ঠিক যে এই ইঙ্গিতগুলো কিন্তু পলিসি দেওয়ার ফলেই গাইডলাইনগুলো করতে সুবিধা হবে। এবং শুধু গাইডলাইন নয়, গাইডলাইনের বাইরেও কিন্তু আরেকটা জায়গা আমি উদাহরণ হিসেবে বলতে চাই। ফর এক্সাম্পল, চমৎকার একটা উদাহরণ দিলেন যে আমাদের প্রান্তিক পর্যায়ে জেনারেটর যে 25% কথা রাখার কথা বলা হচ্ছে, এই ধরনের, মানে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন বাংলাদেশ হচ্ছে ডিজাস্টার প্রোন এরিয়া কান্ট্রি। এখানে কিন্তু আমাদের এই প্রান্তিক পর্যায়ে যখন একটা ন্যাচারাল ক্যালামিটি ঘটে, তখন কিন্তু এই যে বিষয়গুলো কিন্তু কাজ করতে হয়, খুব স্ট্রাগল করতে হয়। সো আপনারা জানেন এসএফ ফান্ড নামে একটা যে ফান্ড আছে, সেখানে বিভিন্ন ধরনের প্রকল্প কিন্তু এই আদলেই কিন্তু নেওয়ার কথা বলা হয়েছিল। সো পলিসির মধ্যে যদি ইঙ্গিতটা থাকে, তখন কিন্তু আমরা নিশ্চিত করতে পারবো যে আসলে আমাদের মানে প্রান্তিক পর্যায়ে এবং ডিজাস্টারের মধ্যে রেসিলিয়েন্সটা ইনক্রিজ করার জন্য আমরা কিন্তু ওখানেও ব্যয় করতে পারি,
এবং এটা আমার মনে হয় সুবিধার দিকে। আচ্ছা, আর একটা দ্বিতীয় জিনিসটা যেটা হলো আমার কাছে যেটা মনে হয়েছে মোবাইল অপারেটরের ক্ষেত্রে আরেকটা জায়গা প্রযুক্তির ব্যবহার। দেখেন খেয়াল করে, আমি একটু ফিরে যাই, এতক্ষণ আমরা খুব হাতে টেকনিক্যাল কথা বলছি, আমরা একটা কথা বলছি না যে গ্রাহকরা আসলে কিভাবে হবে। ওই প্রশ্নটি আপনার কাছে আমি আসবো, জি, এই প্রশ্নটি নিয়ে আমি আসবো। বেসিক্যালি আমাদের এই পলিসি, আইন নীতি আমরা যেটাই বলি না কেন, আলটিমেটলি এটার উপকার হবে, সুবিধা হবে আমার লাস্ট মাইল ইউজার যারা আছেন, আমরা যারা গ্রাহক আছি, আমরাও এর বাইরে না। তাহলে আপনার কাছে যদি আমি প্রশ্ন করি যে এই পলিসির ফলে আসলে মোটা দাগে আমার গ্রাহকরা কি কি সুবিধা পাবে, আপনার কাছে একটু জানতে চাই। যে প্রথম কথা হচ্ছে যে সরাসরি যদি বলা হয় যে যেহেতু মধ্যস্বত্বভোগী স্তরটা অনেক কমে আনা হয়েছে, সুতরাং নিশ্চিতভাবেই কষ্ট কমবার কথা, এবং যেটুকু বাড়তি কষ্ট হবে সরকার যদি মনে করে তার রাজস্ব আহরণের জন্য ওইটুকু সে অর্ধেক সে নিল, এবং আরেক অর্ধেক আমাদের যে প্রান্তিক পর্যায়ে গ্রাহকরা আছে তাদের জন্য ডিসকাউন্ট বা মানে কম মূল্যে সেবাটা পৌঁছানো, সো একটা সুযোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। এটা তো গেল সরাসরি আপনি কম মূল্য, কিন্তু খেয়াল করে দেখেন আমরা এখন যে প্রযুক্তির জগতে বাস করছি, আসলে মূল্যের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার কাছে মনে হয় যে প্রযুক্তির সুবিধাগুলো আমি পাচ্ছি কিনা। আমি আজকে কমিশনের হিসেবে বলছি না, একটু গ্রাহক হিসেবে যদি বিবেচনা করি, আপনি বলেন তো আমার বাসায় যখন বিভিন্ন কানেক্টিভিটি যায়, এখনও এই যুগে আমার টেলিফোনের জন্য আলাদা একটা কানেকশন যাচ্ছে, আমার ইন্টারনেটের জন্য আলাদা একটা কানেকশন যাচ্ছে, আমার টেলিভিশন দেখার জন্য কেবল আরেকটা কানেকশন যাচ্ছে। আমরা এতক্ষণ যে আলোচনা করছি সেটা কিন্তু টেলিকম সেক্টরের কথা বলছি। সর্বশেষ যে কথাটা বললাম টেলিভিশন, সেটা কিন্তু রীতিমতো আরেকটা মন্ত্রণালয়ের, এবং তার জন্য আলাদা সংগঠন আছে কোয়াপ, যেটা বিটিআরস রেগুলেটর করে না। বাট গ্রাহক হিসেবে আপনার কি মনে হয় না যে আমরা এখনো ডিজার্ভ করি যে আমার বাসায় একটা কানেক্টিভিটির মাধ্যমে আমি সকল প্রযুক্তি সুবিধা পাবো? স্বাভাবিক। সুতরাং সেই যে লিবারেশনের জায়গাটা আমার মনে হয় এই পলিসির মধ্যে অনেক অনেক সুবিধা দেওয়া হয়েছে, যার মাধ্যমে বোধহয় গ্রাহকরা সেই সুবিধাগুলো পাবেন। নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন যে ইনোভেশনগুলো আছে সেটা মনে হয় সেই স্বাদটা অনেকদিন পরে। পলিসির ফলে ইন্টারনেটের দাম কি আসলে কম দেয়? আমি বলবো যে ওনার থেকে আমি দুইটা পয়েন্ট নেই টু কনক্লুড ইট। ফার্স্ট অফ অল, যে লেয়ার কমন হয়েছে, আরেকটা জিনিস কিন্তু আমরা এখনো ডিসকাশন আনি নাই, অ্যাক্টিভ শেয়ারিং এবং প্যাসিভ শেয়ারিং, এটার উপরে কিন্তু প্রচণ্ড এমফাসিস দেওয়া হয়েছে। যখন আমার শেয়ারিংটা বেড়ে যাবে, আমাদের প্রচুর টাওয়ার আছে, আমরা কিন্তু টাওয়ার শেয়ার করতে চাই না একজন আরেকজনের সাথে কম্পিটিটিভ রিজনে। এই পলিসিটা কিন্তু জোর করে দেওয়া হয়েছে না, অ্যাক্টিভ লেভেলে এবং প্যাসিভ লেভেলে শেয়ারিং করতে হবে। শেয়ারিং করলে কিন্তু কস্ট কমবে। ওকে, ফরেন কারেন্সি আমি সেভ করতে পারবো, আমার কষ্ট কমাতে পারবো। অন দ্য টপ অফ দ্য যে 4টা লেয়ারের কথা বলা হচ্ছে, এটা কমানো হচ্ছে, আমি স্পেকট্রামে কস্ট কমে যাচ্ছে। সো এটা কমন সেন্স যে এটা এমনভাবে স্ট্রাকচার করা হয়েছে পুরো পলিসিটা, তাতে কস্ট অফ অপারেশন ফর অল দ্য ইকোসিস্টেম প্লেয়ার উইল কাম ডাউন, মানে কমবে। এখন তার মানে আমার কনজিউমার প্রাইসও কমা উচিত। স্বাভাবিক। এখন আমি বলবো যে এই জিনিসটা, এই জায়গাটায় কোনো ক্লিয়ার ডিরেকশন দেওয়া হয় না, বলা হয়েছে, অবজেক্টিভে বলা হয়েছে। সো আমার মনে হয় যে যখন গাইডলাইনটা তৈরি করবে বিটিআরসি নেক্সট টাইম, এই জায়গায় একটা ক্লিয়ার ডিরেকশন দিতে হবে যে প্রাইস কমতে হবে। সো আমার কাছে মনে হয় যে প্রান্তিক কনজিউমারদের কথা চিন্তা করে একটা ক্লিয়ার ডিরেকশন বিটিআরসি তৈরি করতে হবে আন্ডার দ্য গাইডেন্স অফ দিস পলিসি। পরবর্তীতে গাইডলাইনে আসবে কিনা কি মনে হয়? আচ্ছা, আমি মাহাতাবের কথাটাই একটু টেনে নেই বলছি, খুব সুন্দর করে বলেছেন, বা তার আগে বোধহয় বাস্তব চিত্রটা একটু বোঝা দরকার। বাংলাদেশে এই মুহূর্তে 52% অনলি স্মার্টফোন ইউজ করে। আমরা কিন্তু শুধুমাত্র এই গাইডলাইন কিংবা পলিসির মধ্যেই কাজ করছি তা না, আমরা ইভেন এনবিআর সাথে কথা বলছি প্রথমবারের মতো, যে আমরা বোঝানোর চেষ্টা করছি যে আমাদের যে ট্যাক্সেশন যে স্ট্রাকচারটা আছে, তাতে করে আমাদের মোবাইল ফোন পেনিট্রেশনটা সেভাবে গ্রো করছে না, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা গেল আমাদের মোবাইল ফোন পেনিট্রেশনের পার্সপেক্টিভ থেকে বললাম। আরেকটা কথা কিন্তু উনি বললেন যে আমাদের গরিব গ্রাহকরা বা গ্রামের গ্রাহকরা এখনও যে বাটন ফোন ব্যবহার করে, দেখেন খেয়াল করে ওটা কিন্তু ভয়েস কল, এবং বাংলাদেশের অপারেটররা এখন পর্যন্ত যে ভয়েস কল ডিপেন্ডেন্ট তাদের পলিসি কিংবা বিজনেস স্ট্র্যাটেজি ঠিক করতো এই কারণে। কিন্তু কথা হলো যে শুধু একটাই কারণ না যে অনেক বেশি গ্রাহক আছে তা না, আরেকটাও কারণ ছিল খুবই যৌক্তিক, সেটা হচ্ছে যে ডাটার যে বিবিধ ব্যবহার, ইনোভেশন ইত্যাদি ইত্যাদি, সেগুলো তোমরা করতে পারতেন না। আমি নিশ্চিত বর্তমান পলিসি সেই সুযোগটা তৈরি করবেন। সো যখন ডাটা পার্সপেক্টিভ থেকে ওনারা ইনোভেশনস অ্যান্ড প্রোডাক্ট আনা শুরু করবেন, কম গ্রাহকের উপরে স্কেলেবিলিটির আওতায় অনেক বেশি ওনারা বিজনেস করতে পারবেন। এবং আমি নিশ্চিত আমাদের যে গরিব অপারেটর, আমি বিশ্বাস করি শুধু সরকার না, দায়িত্বশীল যে কোনো অপারেটররা
প্রান্তিক পর্যায়ে মানুষের কথা চিন্তা করে আমি নিশ্চিত ভয়েস কলের ক্ষেত্রেও এটা একটা ইম্প্যাক্ট থাকবে, ওখানে লোয়ার হবে। Yes. তো হওয়া শিয়াং- উচিত, হ্যাঁ, I হওয়া fully উচিত। agree, হওয়া উচিত। তো শিয়াঙ্গিকে মনে হয় ওভারঅল পার্সপেক্টিভ থেকে আসলে ব্যাপারটা এই ডায়নামিক্সটি হয়তো খেলবে ভবিষ্যতে। গ্রাহক চাই যে আমার ইন্টারনেটের দাম যাতে কমে এবং কোয়ালিটি সার্ভিস যাতে নিশ্চিত হয়। আপনার কাছে প্রশ্ন, আফটার দিস পলিসি এই দুটো জিনিস আসলে গ্রাহকের জন্য নিশ্চিত হবে কিনা? আমি আশা করি নিশ্চিত হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আমরা আসলে এখন কিন্তু ভাবি কি অপারেটররাও খেয়াল করে দেখবেন ভয়েস ডাটা বা ইন্টারনেট, আমি যদি আইএসপির বর্তমান গাইডলাইনটাও যদি আপনি দেখে থাকেন আপনি দেখবেন ইটস নট অনলি ইন্টারনেট, কী কী সার্ভিস বা ভ্যালিডেশন জিনিসপত্র দিতে পারবে ওখানে লেখা আছে, বা সবাই কিন্তু সিম্পলি ইন্টারনেট দিচ্ছে, তাই না? সো বর্তমান যে প্রেক্ষাপটে বা যে আমরা পলিসির মধ্যে ইঙ্গিত করছি বা এনকারেজ করছি, এখানে কিন্তু সেই সম্ভাবনা তৈরি হবে যে অন্যান্য ভ্যালিডেশন যে সার্ভিসগুলো সেগুলো কিন্তু তারা তৈরি করতে পারবে এবং ইয়ে করে দিতে পারবে। পলিসিতে নতুন ইনোভেশন কি অ্যাড করা হয়েছে? ইকোসিস্টেমটা যেটা তৈরি করা হচ্ছে দ্যাট উইল ওপেন আপ ফর ইনোভেশন, যেটা ইকবাল ভাইও বললেন, সুমন ভাইও বললেন। পলিসিটা এমনভাবে ডিজাইন করা যেরকম আগে একটা জিনিস চিন্তা করতে গেলে এমএনওকে বা কোনো একটা লেয়ারকে তাকে 10টা লাইসেন্সের কথা চিন্তা করতে হতো, 10টা স্টেক হোল্ডারের কথা চিন্তা করতে হতো। এখন কিন্তু আর এটা করতে হবে না। আমরা পলিসিতে আরেকটি বিষয় লক্ষ্য করেছি, বিশেষ করে সাইবার সিকিউরিটি, দেন ই ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ আরও একটি বিষয়ে ডিরেক্টিভ দেওয়া মানে নির্দেশনা দেওয়া হয়েছে। আসলে এটা অবশ্যই একটা পজিটিভ, আপনি কি মনে করেন? খুব সুন্দর একটা প্রসঙ্গ আপনি আনলেন, অ্যাবসলিউটলি। দেখেন আগে বিটিআরসিকে দেখা হতো যে টেলকোর রেগুলেটর, বাট আমাদের কিন্তু খেয়াল করবেন যে মন্ত্রণালয়টা আছে ডাক টেলিযোগাযোগ এবং আইসিটি ডিভিশন, দুটো ডিভিশন আছে। সো আইসিটি ডিভিশনের যে পণ্যগুলো যে জায়গাগুলোতে কাজ করা হয়, সো এখানে রেগুলেশনের কিছু নাই আসলে, বাট এক ধরনের কিন্তু আপনি আলাদা করতে পারবেন না, অল আইপি বেসড। সো এই প্রসঙ্গ ধরে আমি বলতে চাই, খেয়াল করে দেখেন যখন আমরা একটা টেকনোলজিকে ডেভেলপমেন্টের কথা বলছি, বিগ টেক জায়ান্টরা যখন আসবে বা কাজ করে, একটা বড় অংশ কিন্তু এই ধরনের গেটওয়ে বা কিংবা লাইসেন্সিং শুধু না, ডাটা সেন্টার। তো সেক্রেটারি কিন্তু ডাটা সেন্টারের কথা বলা হচ্ছিল, কাজ করা হচ্ছিল। অন দ্য আদার হ্যান্ড ডাটা সেন্টার যদি আবার রেগুলেশনের মধ্যে আনি, রেগুলেশন মানে হার্ড রেগুলেশন, সবাই ভয়ও পায়, সেক্টরটা ব্লুম করবে না, ব্লুম করবে না। সেই সময়। তো সেই জন্য কিন্তু এবার যখন আমরা কনসাল্ট করেছিলাম প্রথমবারের মতো শুধু টেলকো এক্সপার্টিস যারা আছে তা না, বরং আইটি এনাবল যারা আমাদের যে 10 মিনিট স্কুল থেকে শুরু করে পাঠাও, ওনাদের সাথে কিন্তু কথা বলেছি আসলে কিভাবে এই ইকোসিস্টেমটা ওনাদের কাজগুলোতে সহায়তা করতে পারে। তো শিয়াঙ্গি কিন্তু একটা বড় অবস্থান ছিল, ফর এক্সাম্পল ডাটা সেন্টার। তো আমি নিশ্চিত ডাটা সেন্টার সম্পর্কে রেগুলেট করতে বলা হয়নি, বাট ইঙ্গিত করা হয়েছে বা পলিসির মধ্যে গাইডলাইন দেওয়া হয়েছে কীভাবে সেটা এক্সপ্যান্ড বা এক্সপ্লোর করতে পারে, যেটা আমাদের ইকোসিস্টেমের সাথে কিন্তু কানেক্টেড হয়ে আসলে একটা ওভারঅল চমৎকার টেলকো অ্যান্ড আইসিটি এনভায়রনমেন্ট দেবে, বাই হুইচ অপারেটার্স অ্যান্ড যারা এখান থেকে নেবে জনগণ দুজনেই সুফল লাভ করতে পারে। আমরা সেটি প্রত্যাশা করছি। মাত্র আপনার কাছে একটু খুবই সংক্ষিপ্তভাবে জানতে চাই, এই পলিসিতে আসলে আর কোন কোন বিষয়গুলো আরেকটু ক্লারিফাই করা দরকার ছিল? আমার মনে হয় একটা হচ্ছে আমরা যেটা সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার, এটার ব্যাপারে আরও বেটার ক্লারিটি দরকার আছে। নাম্বার 2 হচ্ছে প্রাইসিংয়ের ব্যাপারে, পার্টিকুলার আমি ভয়েস প্রাইসিংয়ে প্রান্তিক যারা আছে তাদের কথা আমি বলবো এখানে আর একটু ক্লারিটি আসতে পারে। থার্ড হচ্ছে যে আমাদের যে লং টার্ম স্ট্র্যাটেজি, এটা কি 4 প্লেয়ার মার্কেট হবে না 3 প্লেয়ার মার্কেট হবে, এবং সেটা ক্ষেত্রে গেলে কিন্তু স্পেকট্রাম অ্যালোকেশন একটা ব্যাপার আছে। সো ওই জায়গাটাও আমি পুরো ক্লিয়ার পিকচার পাচ্ছি না। আর 4 নাম্বার হচ্ছে ইন্ডিকেশন দেওয়া হয়েছে যেগুলা যেরকম কোয়াড্রুপ্লে, যেটা ইকবাল ভাই অন্যভাবে বললেন যে দেশের বাইরে কিন্তু একটা বাসায় একটা কেবল ঢুকলে ওটা দিয়ে 3-4টা সার্ভিস দেওয়া যায়, ফিক্সড লাইন, মোবাইল, তারপর হচ্ছে আপনার টিভি মানে ওটিটি বলি আর যাই বলি, সব সার্ভিস কিন্তু একটা লাইন দিয়ে চলে যাচ্ছে। এটাতে কিন্তু এফিসিয়েন্সি অনেক বাড়ে, কিন্তু বাংলাদেশে কিন্তু এই কোয়াড প্লে বা ট্রিপল প্লে ওইটা এখনো ক্ল্যারিটি আসে নাই। বাট এই পলিসিতে কিন্তু ওই ইন্ডিকেশনটা এখন দেওয়া আছে, চাইলে কিন্তু অপারেটর এই ধরনের কিছু করতে পারবে। সো এগুলো হচ্ছে পজিটিভ সাইড। একটা নেগেটিভ সাইড আমি বলবো যে এখানে একটা রিস্ক ফ্যাক্টর আছে, আমি যদি এক লাইনে বলি, সেটা হচ্ছে এখন কিন্তু একটা প্যারেন্ট কোম্পানি ক্রস লেয়ারে কিন্তু ঢুকে যেতে পারে ইনভেস্টমেন্ট করে, যদি এফডিএ আইডেন্টিফাইবল ওয়েতে ইনভেস্টমেন্ট আনতে পারে, ওইটা একটা মনোপলি ক্রিয়েট করার সম্ভাবনা থাকতে পারে। বাট এইটা আমি বলবো যে বিটিআরসি শুড অ্যাসেস দিস। সো ওইটা করলে কি কোনো মনোপলিস্টিক সিচুয়েশন ক্রিয়েট হবে কি হবে না,
এটাও কিন্তু এসএমপি পার্সপেক্টিভে একটা অ্যাসেসমেন্ট করা দরকার বিটিআরসির, এবং ওইটা নিয়ে একটা গাইডলাইনও দেওয়া দরকার। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা দুটি প্রশ্ন নেব। প্রথমে মাধব ভাই আপনার কাছে আসি। এই পলিসিটা আসার ফলে গ্রাহক এবং যারা ব্যবসা করছে বিভিন্ন খাত এর সাথে সংশ্লিষ্ট, পাশাপাশি সরকার অ্যাজ ওয়েল এজ আমাদের কান্ট্রি, সব মিলিয়ে আপনাকে এক লাইনে ভ্যালুয়েশনটা করতে হবে। আমি বলবো এটা একটা যুগান্তকারী একটা পদক্ষেপ। ডিরেকশনালি আমাদের প্রচুর প্রবলেম সলভ করে প্রত্যেকটা ইকো সিস্টেম প্লেয়ারকেই মাথায় রাখা হয়েছে। প্রত্যেকে উইল বি বেনিফিটেড, এবং সবচেয়ে বড় জিনিস আমাদের কনজিউমার উইল বি বেনিফিটেড নট অনলি ইন টার্মস অফ প্রাইসিং বাট অলসো ইন টার্মস অফ ইনোভেটিভ প্রোডাক্ট, যেটা আমাদের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করবে। এবং ছোট্ট যদি আমি বলি, আমরা ফাইবারাইজেশনের কথা বলছি, কিন্তু ফাইবারাইজেশন ছাড়া কিন্তু 5G সম্ভব না। সো আমি ওভারঅল বলবো ইটস এ উইন উইন ফর এভরিওয়ান, বাট আমাদের রাইট মাইন্ডসেটটা থাকতে হবে। এবং কিছু যে গ্যাপ আছে সেটা আমাদের ইকবাল ভাই বললেন, গাইডলাইনের মাধ্যমে সেই গ্যাপগুলো থ্রু কনসালটেশন আমরা সলভ করে দিতে পারবো। পলিসিতে এখন পর্যন্ত ক্লিয়ার না, যেটি আপনিও যেমনটি বলছিলেন এবং মাতব্যের আলোচনা থেকেও সেটা আমরা পেয়েছি, এবং পাশাপাশি প্রথমে আমরা যে ভিডিও স্টেটমেন্টটি দেখেছি এবং সেখানেও যেমন প্রাইসিংয়ের বিষয়ে সুমন ভাই বিশেষ করে উল্লেখ করছেন, সব কিছু মিলিয়ে আসলে আমাদের যে গাইডলাইন পরবর্তীতে তৈরি করা হবে সেক্ষেত্রে এই বিষয়গুলোর ক্লারিফিকেশন কতটুকু থাকবে বলে আপনি মনে করেন? আমি নিশ্চিত করতে পারি যে অবশ্যই এই বিষয়গুলো ক্লারিফিকেশন থাকবে। কেন থাকবে সেটাও বলে দিই, কারণ পলিসি কিন্তু একটা লিগ্যাল বাইন্ডেড ডকুমেন্ট না, বাট অ্যাকচুয়ালি গাইডলাইন ইজ দ্য লিগ্যাল বাইন্ডেড। দর্শক, আমরা এতক্ষণ সদ্য পাশোয়া টেলিকম যে নীতিমালা, সেই নীতিমালা নিয়ে কথা বলছিলাম, এবং এখানে আলোচনার মাধ্যমে অনেক কিছু বিষয় উঠে এসেছে যেগুলো আমরা প্রত্যাশা করছি গাইডলাইন হয়তো ক্লিয়ার করা হবে, এবং আমরা সেটিও প্রত্যাশা করছি। শেষ করছি আজকের ডিজিটাল লাইভ অনুষ্ঠান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।